সুপ্রিয় দর্শক মণ্ডলী, সমবায় কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইকমার্ট প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে এসেছি হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের হেড অফিসে চুঁচুড়াতে। এই ব্যাংকের উদ্যোগে বিভিন্ন সমবায় সমিতির মাধ্যমে যেসব স্বয়ম্বর গোষ্ঠী গঠিত হয়েছে তাদের একটা জেলা ফেডারেশন তৈরি হয়েছে মানসী নামে। আমাদের আজকের প্রোগ্রাম এই মানুষের কাজকর্ম কিভাবে চলছে এবং জেলা ব্যাংকের সাথে তাদের কি সম্পর্ক, আমরা সরাসরি সেই অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্রথমেই কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো শিও সাহেবকে, শুভম মুখার্জি, যে খুব অল্প সময়ের মধ্যে 2-3 দিনের মধ্যে আমরা বলাতে তিনি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। এবং আমরা জানি যে নাবার্ড ইন্সপেকশন নিয়ে তার খুব অভ্যন্তরীণ খুব সমস্যার মধ্যে ওরা আছেন, তো তার মধ্যেও এই ব্যবস্থাটা করে দিয়েছেন এবং উনি নিজে আছেন এখানে। তাকে মানে সিও সাহেবকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মৃণালবাবু, এদিকে অভিজিৎবাবু, এদের আছে আমাদের মানুষের যারা এখানে এসছেন। আমরা ভাবতে পারিনি যে এই 2 দিনের নোটিশে প্রায় সবাই উপস্থিত হতে পারবে। কয়েকজন হয়তো পারবে, কিন্তু সবাই প্রায় উপস্থিত হতে পেরেছে আমার মনে হয়। মানুষের যারা কর্তৃত্ব আছে আমাদের মানপ্রীতি লীলা, তো তাদেরকে একটু বিশেষ করে ধন্যবাদ দেবো এবং সবাই দুটো হাততালি দিয়ে এই ধন্যবাদ যেটা আমরা 20 বছর ধরে ভাবছি যে মেয়েরা সামনে এগিয়ে আসবে, নেতৃত্ব দেবে, অর্গানাইজ করবে, তো সেটাই হয়ে ওঠে না। আমরা অনেক জায়গায় বলি আর কবে সফলা হবে, অবলা হবে, কতদিন থাকবে। তো এখানে যে সেই সফলা প্রমাণ এরা দিয়েছে খুব 2 দিনের মধ্যে, তাদের খুব ধন্যবাদ। হুগলির কাছে বেশি বেশি শুনবার আগ্রহ শুধু আমাদের কি, আমরা তো একটা ঘটক মাত্র, অনুঘটক মাত্র। গোটা বাংলার, এমনকি বাংলার বাইরেও আমরা ইকমার্টের পক্ষ থেকেই বার্তাটা তুলে দিতে চাই যে মেয়েদের ভিতর থেকে, স্বনির্ভর গোষ্ঠীর ভিতর থেকে, যেটা শিও সাহেব বলছেন, ট্যাক্স লেভেল থেকে ধাপে ধাপে নেতৃত্বের বিকাশ জেলা স্তর পর্যন্ত কিভাবে এসেছে এবং সেটা কিভাবে চলে, এবং তার জন্য বেতন দিয়ে কোনো কর্মী রাখা নেই, সেটা একটা অদ্ভুত ব্যাপার। মানে বাইরের কাছে তো অদ্ভুত ব্যাপার, শুধু বাইরের রাজ্য না, আমাদের বিভিন্ন জেলার কাছে অদ্ভুত ব্যাপার। তো এইটা আমরা মূলত তুলে ধরতে চাই ইকমার্টের পক্ষ থেকে, যে স্বনির্ভরতার অন্যতম অর্থ এটাও যে মেয়েরা নিজেদের ভালো মন্দের ভাবনা নিজেরা ভাববে, নিজেরা অর্গানাইজ করবে, নিজেদের মধ্যে জোটবদ্ধ হবে। তো তার আগে আমরা বলবো যে মানে বান্টুদিকেই বলবো যে আপনি একটু সংক্ষেপে সবার সাথে আমাদের পরিচিতি করিয়ে দেন, কারা কোথা থেকে এসছে কি একটু ছোট করে শুনে নি, তাহলে আমাদের সুবিধা হবে। আমি মান্তু শাসমল, নালিকুল পশ্চিম গ্রাম পঞ্চায়েত এসকে ইউএস হারবরিপাল ব্লক থেকে এসেছি। আমি মানসিক চেয়ারম্যান। এখানে আমাদের সবাই ট্যাক্স লেভেলে ধাপ হয়েছিল, হয়ে এখান থেকে ব্লক লেভেল থেকে আবার এখানে মানসিকতে এসেছে। এছাড়াও এখানে আর্টিস্টদের আছে দিদিরা, সব দিদিরা নিজেদের পরিচয় করবেন, এখানে বলবেন নিজেরা যে কি করেন বা নাম, তাদের কোথা থেকে এসছেন, যে যার নাম এক ভাগ থেকে বলুন। নমস্কার, আমি রুমা মাল, আমি নালিকুল বুসকারা এসকিউএস থেকে এসেছি। আমি এমনি ডিস্ট্রিক্ট কমিটির একজন মেম্বার, আর আমি এমনি গোপাল ঠাকুরের বিছানা। নমস্কার, আমি জামনা সমবায় থেকে এসেছি। আমি পান্ডুয়া ব্লকের আলো কুমার, আমি অক্সিডাইজ জুয়েলারি। নমস্কার, আমার নাম অনিতা ভূঁইয়া, আমি বইছি বড়গড় সমবায় থেকে এসেছি। আমার প্রোডাক্ট হচ্ছে ক্লোথ প্যাড। আচ্ছা, নমস্কার, আমি মানসী সাউ, আমি তারকেশ্বর ব্লকের কলাইগঞ্জ সমবায় এসকে থেকে এসেছি। আমি টেলারিংয়ের কাজ করি, আমি এগুলো নিজেই কাটিং করি এবং সেলাই করি। আচ্ছা, নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা কামলে, আমি তারকেশ্বর ব্লক থেকে এসেছি, রামনগর সমবায় সমিতি থেকে। আমিও টেলারিং। নমস্কার, আমি সুমিত্রা দাস, সিঙ্গুর ব্লক থেকে আসছি। আমি একজন কোকোনাটসেল আর্টিসিয়ান। এই নারকেলের খোসার ওপর বিভিন্ন রকম অর্নামেন্টস থেকে ঘর সাজানোর নানা রকম জিনিস আমি বানাই। নমস্কার, আমি মল্লিকা মুখার্জি, আমি এসছি হিনমোটর থেকে। আমার গ্রুপের নাম সমৃদ্ধি। আমার প্রোডাক্ট ক্রিস্টাল জুয়েলারি, ক্রিস্টাল ব্যাগস और डेकोरेशनের আইটেম আর জুটে।
নমস্কার, পার্বতী কোটাল, খানাকুল টু সমবায় সমিতি, ভরিষ্ঠক সমবায় সমিতি এসকিএস থেকে আসছি মহাধাত্রী। আচ্ছা, আমি রিপা হালদার, আমার সমিতি সিজা কামালপুর সমবায় সমিতি, আমার বাড়ি খামারগাছি। আমি মানসী ম্যানেজার। কিভাবে হয়েছে, মানসীর সমস্ত নিয়ম মেনেই আমাকে ম্যানেজার হিসাবে পোস্টে রাখা হয়েছে। আমি বিগত 6 বছর এই ইয়েতেই কাজ করছি, পদেই কাজ করে চলেছি। আর এই আর্টিজান দিদিদের সঙ্গে যোগাযোগ বা আমাদের ধাত্রী মহাধাত্রীদের মিটিং বা সমস্ত কিছুই আমি দেখাশোনা করি, বা ওনাদের সঙ্গে যোগসূত্র বা যোগাযোগ করা সমস্তটাই আমি করি। নমস্কার, আমি মিঠু সামুই, পোলবা-দাদপুর ব্লকের আমনান সমবায় সমিতির একজন মেম্বার, আর এখানের একজন আমি মহাধাত্রী। নমস্কার, আমার নাম গীতা রজক, আমি চুচুড়ার ব্লকের আমি ধাত্রী, আর আমি মানসীর ট্রেজারার। আচ্ছা, নমস্কার, আমি সুচিত্রা মণ্ডল, মুন্ডুকুলা বাক্সাগর সোসাইটির মহাধাত্রী এবং ডিস্ট্রিক্ট লেভেলের এক্সিকিউটিভ কমিটির একজন। কোন ব্লকের? মুন্ডুকুলা গলাগড় ব্লক, গলাগড়। ওখানে আমাদের। নমস্কার, আমি আসমা বেগম, বেতাখরের সমবায় সমিতি থেকে এসেছি এবং ব্লক ফুলবাজারপুর। আমি একটা হাতের কাজ করি, যেটাতে কাঁথা স্টিচ বা আরও বিভিন্ন ধরনের স্টিচের কাজ করে থাকি। এটা আমার হাতের কাজ। আমি অনেক এক্সিবিশনও করি, বা এক্সিবিশনটাই সব থেকে আমার প্রিয় আর কি। নমস্কার, আমি রুমা সেন, মগরা ব্লক থেকে এসেছি। আমি এখানে একটা মেম্বার। আচ্ছা, নমস্কার, আমার নাম পঙ্ক পাগড়ে, আমি ডাইরেক্ট চিনসুরার ধাত্রী, আর আমার হচ্ছে চন্দননগরে বাড়ি, কিন্তু আমি চিনসুরা থেকে কাজ করি। আর আমি ক্লে, এইগুলো নারকোল যে মালার থেকে যেগুলো ক্লে থেকে তৈরি করে নতুন কিছু কনসেপ্ট মাথা থেকে এসে আমি এগুলোকে তৈরি করছি। এইগুলো আমি করি। আর হচ্ছে আমি তার সাথে সাথে এমনিও আদার্স সাথে যুক্ত আছি, তো মহাধাত্রী নয়, কিন্তু ধাত্রী লেভেলে আছি। কিন্তু আমি এই মানুষের থেকে আমি অনেক কিছু ট্রেনিংয়ের মাধ্যমে যাই, সব জায়গায় যাই, আর সব ট্রেনিংগুলো করি। আর সবেতে যেমন স্বপ্ন দেখা কার্যালয় আছে, তারপরে হচ্ছে সামাজিক পায়েল যে ফাউন্ডেশন, সেখানের মধ্যেও আমি যুক্ত আছি। এবং সামাজিক পায়েলে যে আমাদের দুটো মেয়েকে যে ইনভলভ করছে, তার মধ্যে আমি একজন, আমি ওখানে কাজ করি। তো সেখানে সব কিছু আমাদের যে আর্টিজান মেয়েগুলো, ই কমার্সের যে মেয়েগুলো দিদিরা সব আমাদের ওখানে সেই প্রোডাক্টগুলো ওখানে দেন, দিয়ে আমাদের অনলাইনের বিজনেস হয়। অনলাইন অ্যামাজন, ফ্লিপকার্ট, ওএনজিসি এইসব মাধ্যমে আমাদের দিদিদের প্রোডাক্ট আমাদের সেল হয়। নমস্কার, আমি সোমা লক্ষ্মী, আমি উত্তরপাড়া থেকে এসেছি। আমার এখানে যুক্ত হওয়া হচ্ছে হাতের কাজে। আমি কিছু জিনিস তৈরি করি, যেমন নানা ধরনের ব্যাগ, জুয়েলারি, হোম ডেকোরেটের দেয়ালে টানানো নানা রকমের জিনিস, এসব আমি তৈরি করি। নমস্কার, আমি বুলটি হাজারি, চণ্ডীতলা 1 নম্বর ব্লক থেকে এসেছি। আমি মানসিকতে আছি মহাধাত্রী হিসেবে। আমি এমনি প্রোডাক্টসও তৈরি করি নিজে হাতে, নিত্য নতুন ব্লাউজ বানাই। ভূমিকা ভান্ডারী, আমার প্রফেশন আমি বিউটিশিয়ান। আমি পাড়া সমবায় সমিতি থেকে এসেছি। আমার নিজস্ব একটা একাডেমিও আছে আর নিজস্ব স্যালনও আছে। আমার ফার্স্ট শুরু হয়েছিল এই প্রশিক্ষণ, এই এসএসজি গ্রুপে জয়েন করে এখানকার ফার্স্ট প্রশিক্ষণ থেকে আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। তো এখন আমি একটা নিজস্ব জায়গা তৈরি করে ফেলেছি। আমার কাছে মেয়েরা খুব শেখেও, আর নিজস্ব স্যালনও তৈরি করতে পেরেছি আমি। নমস্কার, আমি সুমন চৌধুরী চক্রবর্তী, চুচুড়া থেকে এসেছি। আমি কুইলিং এবং বিভিন্ন ধরনের জুয়েলারি তৈরি করি। কুইলিং, ক্লে, এ ধরনের জুয়েলারি আমি তৈরি করি। অক্সিডাইজ জুয়েলারি, বিভিন্ন ধরনের জুয়েলারি আছে। নমস্কার, আমি সুভ্রা দে, আমি খানাকুল ব্লক থেকে এসেছি। আমার সমবায় সমিতির নাম মণিপুর। আমি একজন মহাধাত্রী। হুগলি জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের উদ্যোগে গোটা জেলায় কৃষি সমবায় সমিতি এবং ব্যাংকের ডাইরেক্ট উদ্যোগে যেসব স্বয়ংবর গোষ্ঠী গঠিত হয়েছিল, সেই স্বয়ংবর গোষ্ঠী নেতৃত্ব বিকাশে ধাপে ধাপে তৈরি হয়েছে মানসী। এই মানসীর সম্পাদিকা আছেন লীলা চট্টোপাধ্যায়। আমরা লীলার কাছে জানতে চাইবো যে লীলা, এই যে টোটাল মানসী সংগঠনটা তৈরি হয়েছে, ফেডারেশনটা, এটা স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়েছে, একটু যদি বুঝিয়ে বলেন। নমস্কার, আমি লীলা চট্টোপাধ্যায়।
আমাদের হুগলি জেলার মানসী এসএইচজি ফেডারেশনের আমি সম্পাদিকা। আজকে আমি খুব ছোট করেই চেষ্টা করব বলতে। মানসী ফেডারেশন মূলত ত্রিস্তরীয় একটি সংগঠন। এই ত্রিস্তরীয় বিষয়টা আমরা 3টে ধাপে এসেছি। প্রথমত প্যাক্স অর্থাৎ সমবায় সমিতিতে যে স্বয়ম্ভর গোষ্ঠীগুলি রয়েছে সেই গোষ্ঠীগুলির মধ্যে থেকে 10টি দল পিছু একজন করে নেত্রী আমরা নির্বাচন করি, যাকে ধাত্রী নাম দেওয়া হয়। এইবার এই ধাত্রীগুলি সমবায়ের সমস্ত সমবায়গুলি থেকে একজন করে ধাত্রী নির্বাচিত হন। তারা ব্লকের যে সংগঠন সেখানে নির্বাচিত প্রতিনিধি হিসাবে আসেন এবং তারা একটা সংযোগ স্থাপন করেন সমবায় সমিতির সঙ্গে ব্লক লেভেলে। আর প্রতিটা ব্লক থেকে, আমাদের হুগলি জেলাতে 17টি ব্লক আছে, তাই প্রত্যেকটি ব্লক থেকে 2 জন করে প্রতিনিধি, তারাও নির্বাচিত প্রতিনিধি, তারা আসেন আমাদের জেলা স্তরে। এবং এই জেলা স্তরে অর্থাৎ জেলা স্তরে 17টি ব্লক থেকে 2 জন করে আসছেন, তার মানে 17 × 2 করলে 34 জন হয়। আর আমাদের হুগলি জেলাতে 5টি ডাইরেক্ট ব্রাঞ্চ আছে। সেই 5টি ডাইরেক্ট থেকে একজন করে প্রতিনিধি আমাদের এই মানসী সংগঠনে অংশগ্রহণ করেছেন। এই পুরো বিষয়টি নিয়ে যে বোর্ড তৈরি হয়েছে সেটিকে আমরা ডিস্ট্রিক্ট কমিটি বলে থাকি বা জেলা স্তরের সংগঠন বলে থাকি। এখানে মোট 39 জনের সদস্য পদ রয়েছে। তো এইভাবে আমাদের ত্রিস্তর তৈরি হয়েছে। এখানে একটি মজার কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই একদম যে গ্রাউন্ড লেভেলে সমবায় সমিতিতে ধাত্রী গঠন, এখান থেকে শুরু করে জেলা স্তরের যে পুরো বোর্ড নির্বাচন অর্থাৎ 39 জন হলো এবং তার মধ্যে থেকে একটি 9 জনের এক্সিকিউটিভ বডি তৈরি হয়। এই সমস্ত পর্বটাই কিন্তু ধাত্রীরাই নির্বাচন করে থাকেন। এখানে অন্য কোনো আধিকারিক বা অন্য কোনো ব্রাঞ্চের প্রতিনিধিত্ব করার মতো কেউ থাকেন না। তাই বিষয়টি বেশ মজারও হয় এবং আমরা একে অন্যকে চিনতেও পারি। স্তরটি এইভাবেই তৈরি হয়েছে। হ্যাঁ, লীলার কাছে আমাদের আরেকটা জানার বিষয় আছে। এই যে ব্যাপারটা শুনলাম যে সমিতি থেকে 10 জনের ভিতর থেকে নির্বাচিত হচ্ছে একজন ধাত্রী, তারা ব্লকে যাচ্ছে, তো তাদের তো ঘর সংসারের কাজ করার পরে অনেক সময় দিতে হচ্ছে এখানে। তো তাদের কি করে সময় দিচ্ছে তারা, এবং এর জন্য কি তাদেরকে কিছু পারিশ্রমিক দেওয়া হচ্ছে বা কিছু পাচ্ছে, বেতন, টাকা পয়সা? আমি এক্ষেত্রে বলি যে শুনে মনে হয় বিষয়টা একটা বিরাট কর্মকাণ্ড, সত্যি কর্মকাণ্ডটা বিরাট, কিন্তু যারা প্রতিনিধিত্ব করেন অর্থাৎ ধাত্রী হয়ে আসেন তাদেরকে যে প্রচুর সময় দিতে হয় এমনটা কিন্তু নয়। তার কারণ সবথেকে গ্রাউন্ড লেভেলে যিনি আছেন তার নিচে 10টি গোষ্ঠী আছে। এই 10টি গোষ্ঠীর মধ্যেও তো নেতৃত্ব দেওয়ার মতো সভাপতি, সম্পাদিকা এরকম থাকেন, তারাও নির্বাচন করেন, তারাও কাজ করেন। তো এই ধাত্রীর মূলত কাজ যেটা হয় সেটা মাসে একদিন তাদের সঙ্গে বসা এবং তার একটু মানসিক চাপটা বাড়ে, তার কারণ কে কিভাবে কাজ করছে সেটা খেয়াল রাখা। তা আমি যেটা কাজ করতে গিয়ে অনুভব করেছি, এই ধাত্রী হয়ে তারা বেতন না পেলেও তাদের কাছে, ধরুন কেউ ডিস্ট্রিক্টে আসছে বা ব্লকে যাচ্ছে মিটিং অ্যাটেন্ড করার জন্য, সেক্ষেত্রে আমাদের মানসীর একটি কন্ট্রিবিউশন ফান্ড আছে। যে ফান্ড থেকে প্রত্যেক ব্লক থেকে একটা কন্ট্রিবিউশন তোলা হয়, যে কন্ট্রিবিউশনটাতে প্রত্যেক সদস্যা বছরে 1 টাকা দেন, সমিতি সেখানে 100 টাকা দেয় এবং আমাদের যে ব্যাংক রয়েছে ব্যাংক আমাদেরকে 50,000 টাকা ফান্ডে দেন। তো এইটার মাধ্যমে যাতায়াত বাবদ টিএ এবং ডিএ একটা সামান্য পরিমাণ হলেও তাদের হাতে দেওয়া হয়। কিন্তু যে অর্থে আপনি বলতে চাইলেন যে তারা মাইনে বা এরকম কিছু পায় কিনা, তারা সত্যি সেটা পায় না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আমাদের মধ্যে শুধু যে সবাই গৃহবধূ এমনটা নয়, গৃহবধূ ছাড়াও আছেন যারা বিভিন্ন জায়গায় কাজ করেন। এবার একটা জিনিস বলতে কি, যেটা খুব সাধারণ ব্যাপার, প্রত্যেকটা মেয়ের মধ্যেই, বিশেষত গৃহবধূর কথা যারা ধাত্রী হয়ে আসেন, তারা একটু বাইরে বেরোতে চায়। প্রত্যেকের মধ্যেই মূলত মেয়েদের মধ্যে চাওয়ার ব্যাপারটা বিশেষ কিছু থাকে না, কিন্তু ব্যাপারটা হয় কি, সে যখন বাইরে বেরিয়ে দেখে যে আমার মাধ্যমে আরো 10 জন বা 100 জনের মুখ সবার সামনে আসছে, তার তখন কি জানি কেন একটা ভালো লাগা ভিতর থেকে চলে আসে। হ্যাঁ, এই ভালো লাগাটা থেকেই
আমি আজকে দেখতে পাচ্ছি এবং আমার যে স্ট্যাটিস্টিক্স বলে, আমার ব্যাংকের স্ট্যাটিস্টিক বলে যে আমার গোটা জেলাতে কিন্তু 31,000 প্লাস গ্রুপ আছে এবং প্রায় 2,54,000 আমাদের মেম্বার আছে। তো তাদের মধ্যে থেকে যখন আমরা ধাত্রীদেরকে নির্বাচন করছি বা দেখছি কোথাও কিছু কাজ করছে, তাদের মধ্যে একটা অন্যরকম বাইরে বেরিয়ে কাজ করার যে ক্ষমতা, প্রত্যেক মানুষের মধ্যেই তো প্রতিভা থাকে, সেই প্রতিভার সংসারে হয়তো সে প্রকাশ করতে পারে না, কিন্তু সামান্য সম্মান পেয়ে সে যতটা প্রকাশ করতে পারছে, যার কারণে আমরা আজকের এই অনুষ্ঠানটাতে উপস্থিত হতে পেরেছি এবং এত বড় যে মানসী ফেডারেশন এটাকে চালিয়ে নিয়ে যেতে পারছি। অর্থাৎ নিজস্ব তৃপ্তি আর নিজস্ব কি বলবো যে তার শ্রদ্ধা পাওয়ার একটা জায়গা, এটার থেকেই একটা ভালো লাগা তৈরি হয়। আসলে আমরা সবসময় বলে থাকি যে ও আমাকে সম্মান করে না, এ আমাকে রেসপেক্ট দেয় না। তো আমি যেটা এই কাজ করতে গিয়ে বুঝেছি, রেসপেক্টটা দাবি করে পাওয়া যায় না, শ্রদ্ধাটা ওটা নিজেরা যখন যোগ্যতা তৈরি করে ফেলে, এই জায়গায় এসে তারা যখন, খুব ছোট জায়গা, গ্রাম স্তর মানে খুব ছোট জায়গা, কিন্তু সেইটুকুতে এসে তখন তারা বুঝতে পারে যে না আমিও কিছু একটু পারি করতে, আমাকেও শ্রদ্ধা করার মতো কিছু আছে, সে তখন নিজেকে আপনা আপনি কিছুটা উন্নত করে ফেলে। সেটা আমাদের মধ্যে থেকে কেউ গিয়ে তাদেরকে ভিলেজ লেভেল প্রোগ্রাম শিখিয়ে দেয়, কেউ কোনো ট্রেনিংয়ে নিয়ে গিয়ে শিখিয়ে দেয়, ফলে সেই মেয়েটি নিজে হতেই কিন্তু একটা পূর্ণতা অর্জন করে। পূর্ণতা অর্জন করলেই তার মধ্যে আপনা আপনি ভালো লাগা আসে, আর সেই ভালো লাগা থেকেই সে সেই কাজগুলো করে চলেছে আমি দেখতে পাচ্ছি। যারা ধাত্রী আছেন তাদের কাছে, হ্যাঁ নিশ্চয়ই, আমরা এখানে আজকে শুধু ডিস্ট্রিক্ট কমিটির মেয়েরা আছে তা না, যারা এই ধাত্রীর মধ্যে আছেন তা না, মানে যারা কমিটিতে আছেন এমন লোক না, এখানে বহু আর্টিসান আছেন যারা হাতের কাজ করেন এবং যারা নিজেরা আমাদের সঙ্গে এতদিন ধরে, সময়টা খুব কম, হয়তো 6 বছরের আমাদের এই সংগঠনটা, কিন্তু এই 6 বছরের মধ্যে আমাদের খামারগাছি থেকে খানাকুল এই সমস্ত জায়গাটাকে আমরা কভার করতে পেরেছি। সেটা যদি আমাদের এখানটা আপনারা তাকিয়ে দেখেন আজকে, এবং তাদের প্রোডাক্ট নিয়ে তারা হাজির, সত্যি কথা বলতে তারা আজকে এখানে আসার জন্য বিশেষ কিছু পায়নি, কিন্তু শুধু যখনই সে শুনেছে যে তোমাকে একটা এরকম জায়গায় ওয়ার্কশপ হবে এবং বাইরের থেকে প্রতিনিধি আসছে এবং ব্যাংক তাকে সম্মান দিয়ে এখানে ডাকছে, তো সেইটুকু শুনেই কিন্তু তারা ছুটে এসেছে, একদম নিজের আগ্রহেই এসেছে। মানে আমি শুধু একটা মেসেজ করেছি এবং আমাদের যে ম্যানেজার আছে সে ফোনে যোগাযোগ করেছে, কিন্তু এক কথাতেই ওনারা বলে দিয়েছেন হ্যাঁ আমি যাব আমি যাব। আমরা লীলার কাছে শুনলাম যে ধাত্রীরা নিজেদের ভালো লাগা থেকে, নিজেদের আগ্রহ থেকে নিজের এলাকার মেয়েদের গ্রুপগুলোর ভালো মন্দ দেখাশোনা করে। সেটা সত্যি কিভাবে করে আমাদের জানার খুব কৌতূহল। আমাদের সামনে দিদির নাম কি? আসমা বেগম। আপনি একজন ধাত্রী, আপনি কোন সমিতি থেকে এসেছেন? বেতা করারই সমবায় সমিতি। বেতা। তো ওখানে কতগুলো গ্রুপ আছে ওই সমবায়ে? প্রথম যখন আমি গ্রুপ করি তখন মাত্র ছিল 9 জন গ্রুপ, 9টা গ্রুপ ছিল। এখন সেই গ্রুপটাকে আমরা সবাই মিলে টেনে নিয়ে গিয়ে ওখানে এখন প্রায় না হলো 7 থেকে 800 গ্রুপ হয়ে গেছে। ও বাবা, অনেক। আপনি কতগুলো গ্রুপ দেখাশোনা করেন? আমি মোটামুটি ওই 10টা মতো গ্রুপ। 10টা গ্রুপ। এই যে ধাত্রী হিসাবে আপনাকে সবাই যে বাছাই করেছে, আপনার দায়িত্বটা কি, কি করতে হয় আপনাকে? দায়িত্বটা হচ্ছে যে যখন আমাদের কোনো মিটিং হয়, সে মিটিংয়ে আমি যাই, মিটিংয়ে যা শুনি সেই গ্রুপের মেয়েদের করে নিয়ে এক কাছে করে, হয়তো সবাই না থাকলেও 2-5টা গ্রুপকেও এক কাছে করে নেব, নিয়ে তাদেরকে সব বলি, আলোচনাগুলো সময় এই বিষয়ে এই মিটিং হয়েছে, এই হয়েছে। বা এরপরেও যেটা হচ্ছে আমাদের মাসের যে প্রতি মাসের যে 100 টাকা করে আমরা যেটা জমা দিই, সেটা আমি আমার গ্রুপটা জমা দিই, আর বাকি যে আরও 10টা 9টা গ্রুপ আছে তাদেরকে যে একজন করে যে ওই দলনেত্রী দেওয়া হয়েছে, তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা তোমাদের একটা করে গ্রুপে তোমরা তুলে ওই টাকাটা ঠিকঠাক করে জমা দিয়ে দেওয়া। ওটাও আপনি দেখেন যে তারা জমা দিল কি না। তো আপনি সমবায় সমিতিতে আপনাকে যেতে হয়? হ্যাঁ, যেতে হয়। মিটিং হয় সমবায় সমিতিতে? যখনই মিটিং হয় আমাকে ফোন করে বলে দেয়, আমি তখনই যাই ওখানে। বা আমি যদি নাও কোনোদিন কোনো সময় তো মেলার ক্ষেত্রে বাইরে চলে গেলাম, যেতে পারলাম না, তখন আমার যে সহদলনেত্রী আছে তাকে আমি পাঠিয়ে দিই জায়গায়। তখন ওকে বলি কি কি হয়েছে, কি কথা হচ্ছে, কি আলোচনার বিষয় হয়েছে, সেটা আমাকে বলে দেয়। আমি এসে আবার এই কাজটা আপনি কত বছর ধরে করছেন? এটা মোটামুটি করছি 5-6 বছর তো হয়ে গেল। বেশি হয়, বেশি হবে। তো আপনার ঘর সংসারে কাজ করে অসুবিধা হয় না? 2012 থেকে? 2012 থেকে।
এবং তাই নয়, আমার যে গ্রুপের মেয়েরা আছে তারা কিন্তু সবাই কিন্তু আমাদের মতো মহিলা নয়, তারা কিছু আদিবাসী আছে, আরো সিভিল অনেক অনেক ধরনের আছে, তারা ঠিকঠাক টাকা জমা দিতেও পারে না। তাদের টাকাটা আমি কিন্তু অ্যাকচুয়ালি নিজের কাছ থেকে দিয়ে জমা দিয়ে ঠিকঠাক আমার সময়টাকে চালিয়ে যাই। তো এই যে এতগুলো পরিশ্রমের কাজও তো করতে হয়, আপনি করেন কেন? এটা তো আপনাকে করি, আমাকে এটা ভালো লাগে। এটা করলে আরো আমার সঙ্গে যে মেয়েরা সব থেকে বেশি যে আমি এই কাজটা গ্রুপ করে যে আমি একটা কাজ করছি, এই কাজের সঙ্গে যে আমার মেয়েরা যুক্ত হয়েছে, এদেরকে নিয়ে প্রথম 10টা থেকে শুরু করি, তারপরে আমি করতে করতে আস্তে আস্তে বাড়ি, এখন 100 মহিলাকে নিয়ে আমার কাজটা করছি। আমার তো এইটুকু ওদের জন্য দিতেই হবে সময়, যে আমিও একটা কাজ তাদের থেকে পাচ্ছি, তারাও একটা পাচ্ছে, বা আমি তাদেরকে একটু যদি না নিজের থেকে হেল্প করি তারা কিছু করতেও পারবে। মানে লীলা যেটা বলছিলেন যে ভালো লাগা থেকে, সেটাই সেটাই ভালো লাগে। আসমাকে অনেক ধন্যবাদ। আরেকজন ধাত্রীর কাছে শুনবো। দিদির নাম কি? আমার নাম পম্পা পাকড়ে। পম্পা পাকড়ে। তো আপনার গ্রুপের নাম কি? আমার আস্থা টু। আচ্ছা, কোন সমবায় সমিতি? আমার যে চিনসুরা মহল। ও মানে ডাইরেক্ট ব্রাঞ্চ? হ্যাঁ, ডাইরেক্ট ব্রাঞ্চ। তো আপনার গ্রুপে কতজন আছে? আমার গ্রুপে 10 জন আছে, কিন্তু আমি যেহেতু ধাত্রী হিসেবে কতগুলো গ্রুপ আপনাকে আমার আন্ডারে এখন 15খানা গ্রুপ আছে। 15টা গ্রুপ। হ্যাঁ, আমি সেটা কিভাবে এই যে দেখাশোনা করার কাজটা কিভাবে করেন? আমি প্রথমে তো আমাদের একটা মাসে মিটিং হয়, ঠিক আছে? সেটা আপনার গ্রুপের হয়? হ্যাঁ, সেটা হয়। তারপরে 15টা গ্রুপেরও মানে তাদের একটা করে আমাদের টাইম দেওয়া রয়েছে, মানে এক এক দলে এক একটা সময় যাই আমি। ওদের তো পুরো মাসে একটা করে মিটিং হয়, তার সাথেও মানে এই যে আমাদের জন্য কোনো ট্রেনিং করে এলাম কিংবা কোনো কিছু মিটিং হলো ব্যাংকের মাধ্যমে কিছু আমরা জানতে পারলাম, তখন আমরা সবাই মিলে আবার ওদেরকে ডেকে, মানে যদি সবাই যদি নাও আসতে পারে, মানে দলের দলনেত্রী সহদলনেত্রী দুজনে আছে, ওনাদের ডেকে আগে আমরা ওটাকে আলোচনা করে নিই, করে নেওয়ার পর ওনারা আবার মানে 10টা ওদের যা যা গ্রুপ আছে তাদেরকে মানে সেই গুলো বলে। এই যে আপনি ডাইরেক্ট ব্যাংকের শাখার পক্ষ থেকে কিংবা আপনার 15টা গোষ্ঠীর পক্ষ থেকে ধাত্রী হিসেবে কাজ করছেন, তো আপনাকে ব্যাংক থেকে বা শাখা থেকে মানে ঠিক কোন কোন কাজগুলো দেখার জন্য বলেছে? যেমন তাদের ঠিকঠাক খাতা লেখা, খাতা মেনটেন করাটা, তারপরে হচ্ছে লোনটা ঠিকঠাক দিচ্ছে নাকি, ঠিক আছে, কোনো যেমন ওভার ডিউ না পড়ে, টাইমে একটা সঞ্চয়টা, একটা যে মানুষ কিছু অল্প প্রথমে 50 টাকা দিয়ে স্টার্ট করেছে, তারপরে 100 টাকা, তারপর তাদেরকে একটু বোঝানো যে একটু বাড়াও, তোমাদের তো ওটা নিজেদেরই তো সঞ্চয়টা হবে, তো সেটাকে একটু ইয়ে করা। তারপরে কোনো কিছু হাতের কাজ, আমরা যে আর্টিজান মেয়েরা তাদেরকে ট্রেনিং দেওয়া, তারা অলরেডি আমাদের ওখানে গ্রুপে প্রায় 10-12টা গ্রুপ, মানে 15টা না হলেও 10-12টা গ্রুপ, কিন্তু আমার অলরেডি কাজ করছি বিভিন্ন রকমের। হ্যাঁ, বিভিন্ন, কেউ টেলারিং। একটা জিনিস বলেন, এই যে তো মাসের শেষ, এটা তো নভেম্বর মাসের শেষ হচ্ছে, তো নভেম্বর মাসে আপনার 15টা গ্রুপের মেয়েরা তাদের মাসিক সঞ্চয়ের টাকাটা জমা করেছে কিনা আপনি জানতে পারেন কি করে? প্রত্যেক আমি ওই তো তারপরে নেক্সট মাসে আবার আমরা চেক করি। তাহলে আপনাকে যেতে হয় বিভিন্ন জায়গায়। হ্যাঁ, ওই তো বলছি তো, তাহলে আপনাকে সময় ওখানে দিতে হয়। হ্যাঁ, তো ওইটাই একটা বড় প্রশ্ন যে আপনি কয়েক বছর ধরে তো এই কাজটা করছেন। 2006 সাল থেকে। 6 সাল থেকে? তো 20 বছর হয়ে গেল। তো ঘর সংসারে এটা নিয়ে খুব আপত্তি না, হয় না? সবকিছুই মেইনটেইন করে করতে হয় স্যার। এবার তো আমাদের মানে 2-1 বছর একটা কাজ করতে ভালো লাগে, কিন্তু 20 বছর ধরে করে যাচ্ছেন, এটা আরো একটা কথা বলি, যখন এটা আমাদের নিজের ভালো লাগা। আর এই যে দিদি বললেন যে আমাদের একটা নিজের প্রতিভাটা বার করা, ঠিক আছে, আমরা পুরো একদম অন্ধকারের মধ্যে পড়েছিলাম, তো সেটা আস্তে আস্তে আমাদের সেটা বের হচ্ছে, এটাই আমাদের ভালো লাগছে। আমরা আরেকজন ধাত্রীর কাছে শুনি। এর আগে তো শুনলাম যে ভালো লাগা থেকে কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে যে কাজগুলি করছে, সে কাজগুলিকে আমরা বলি যে ঘরের কে বোনের মুখ টানানোর মতো কাজ, কিংবা ভূতের ব্যাঘাত খাটা, যে নিজের ঘর সংসারে সময় দিতে পারে না, আমি আবার অন্যের খবর কি করে দেবো। তো এই দিদির কাছে শুনি। দিদির নাম কি? মৌমিতা ভান্ডারী। আপনার ভান্ডারে কতগুলো গ্রুপ? আমার ভান্ডারে আমি তো মোটামুটি এখন 15টা গ্রুপ। দেখেন কোন ব্লকে আপনার? আমার হচ্ছে সিঙ্গুর ব্লকে। সিঙ্গুর ব্লকে সমবায় সমিতি কোন? তো আপনাদের সমিতিতে মোট কতগুলো গ্রুপ? আমাদের সমিতিতে প্রায় 221 200 উপরে গ্রুপ আছে। তা আপনি 15টা মতো গ্রুপ আপনাকে দেখাশোনা করতে হয়।
কিছুক্ষণ আগে আমরা কোম্পানির কাছে শুনছিলাম। আমি বেশি দিন মানে এই দায়িত্বে কতদিন হলো? আমি বেশি দিন নেই, আমার মোটামুটি 2018 থেকে স্টার্ট। তাও তো অনেকদিন হয়ে গেল, 18 মানে 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, ফার্স্ট ওই। তো আপনাকে কি কি কাজ করতে হয় ধাত্রী হিসাবে? ধাত্রী হিসাবে খাতা দেখা। আচ্ছা, প্রতিটা গ্রুপ কি মিটিং করে? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা গ্রুপ মিটিং তারা খাতাটা নিজেরা করে। লেখে। যদি না কেউ করে সেটা তখন আমরা ওটা নিজে গিয়ে ট্রেনিং মানে বলে ওদেরকে দিয়ে, মানে যারা সভানেত্রী নেত্রী এরা থাকে তাদেরকে দিয়ে আমরা করিয়ে দিই। তার মানে আপনার 15টা গ্রুপ প্রতি মাসে বসে মিটিং করে? আর খাতা দ্বারা লিখে দেয়? খাতা ওরাই লেখে, আমরা শিখিয়ে দিয়েছি মানে কিভাবে মেইনটেইন করতে হয় সেটা ওরাই করে নেয়। আচ্ছা, আপনি কি করে বুঝতে পারেন যে সত্যি সত্যি মিটিং করেছে না খাতায় এমনি লিখে? না, আমরা তো দেখি, চেক করতে আমাদের তো যেতেই হয়। মানে কখনো ওরা ফোন করে কোনো অসুবিধা, কেউ লোন পরিশোধ করতে পারছে না বা কোনো মানে 2-3 মাস নেই সঞ্চয়ের খাতায় কেউ দিল না, ওরা অন্য কেউ দিয়ে দিল, কেন সেটা দিচ্ছে অন্য, আমাদেরকে সেটা দেখতে হয়। তো একটা জানতে খুব কৌতূহল হচ্ছে, এই যে আপনার 15টা গ্রুপ মানে প্রায় একটা গ্রাম, টোটাল গ্রাম, তাহলে আপনাকে তো ঘুরতে হয় গ্রামে। তো কতবার যেতে হয় মাসের মধ্যে গ্রামে ঘোরাঘুরি কাজ? যেতে তো হয়, মানে যে যখন ফোন করে কোন মাসে, আর প্রত্যেকটা মাসে আমাদের প্রত্যেকটা গ্রুপটা একবার করে চেকিং হয়, মানে যেতে হয়। তাহলে তো বাড়ি ছেড়ে পাড়া বেড়াতে হয় অনেক বেশি, তো বাড়িতে আপত্তি করে না? ওরকম কিছু বলে না, কারণ আমরাও এখন একটু বেরোতে পারছি, ওরাও দেখছে বাড়িটা মেনটেন করে তবেই আমরা বাইরে কাজগুলো। বাড়িতে কোনো আপত্তি কিছু হয়? মানসী জেলা ফেডারেশনের স্ট্রাকচার শুনতে গিয়ে আমরা সাংবাদিকের কাছে শুনছিলাম যে সমিতি স্তরে ধাত্রীরা কাজ করছেন এবং ব্লক স্তরের প্রতিটি সমিতি থেকে একজন করে, তাই তো? একজন করে ধাত্রী নিয়ে একটা সংগঠন তৈরি আছে। তো ব্লক লেভেলে যে সংগঠনটা তৈরি হয়, সেই সংগঠনটি কিভাবে তৈরি হয় এবং তার কাজ কি কি করতে হয়, আমরা আমাদের এখানে দুজন দিদি আছে, দিদিদের কাছ থেকে আমরা শুনি। দিদির নাম কি আপনার? দিদি মল্লিকা। সুচিত্রা মন্ডল। আচ্ছা, সুচিত্রা দি, আপনি তো ব্লকের সংগঠনে আছেন, ওই ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলেন যে ব্লকের সংগঠনটা কিভাবে তৈরি হয়েছে এবং কাজটা কি? ব্লকের সংগঠনটা তৈরি হয়েছে ব্যাক্স লেভেল থেকে, যে ধাত্রী মহাধাত্রী হয়েছে সেই মহাধাত্রী নিয়ে ব্লক লেভেলে আমার, যেমন বলাগড় ব্লক 11টা সোসাইটি মিলে আমার বলাগড় ব্লক, 11টা সোসাইটির 11 জন মহাধাত্রী নিয়ে ব্লক লেভেলে আমরা ওই 11 জনকে নিয়েই ওখানেও সভানেত্রী মানে সম্পাদক, ট্রেজারার, কমিটি গঠন করা আছে। সেখানে আমাদের প্রত্যেক মাসে একটা করে ম্যানেজারদের সঙ্গে 10 থেকে 12 তারিখের মধ্যে একটা মিটিং হয়। আসলে তাহলে ওই ব্লকে সমিতির ম্যানেজার বাবুরা যে মিটিং এ বসেন, সেই মিটিং এ আপনারাও বসেন? হ্যাঁ, প্রত্যেক মাসে ওদের যে ডেটে একটা করে মিটিং হয় সেই ডেটে আমাদেরকেও ডেকে নেওয়া হয়, প্রত্যেক সোসাইটি থেকে একজন করে। আচ্ছা, সেই মিটিং এ আমরা এই জেলা স্তরে যে আলোচনাগুলো হয় প্রত্যেক মাসে একবার করে, এই মিটিংটা হওয়ার পরে ওখানে আমাদের মিটিং এর ডেট দেওয়া হয়। সেই মিটিং এ আমরা সমস্ত এইখানে যে আলোচনা হয় ওই আলোচনাগুলো ওখানে জানাই, তুলে ধরে। হ্যাঁ, দিয়ে সোসাইটির ম্যানেজাররাও জেনে গেল বা আমরা যে 11 জন ধাত্রী আছি সেটা সবার মধ্যে জানাজানি হয়ে গেল। ওই 11 জন মেয়েরাই আবার তাদের যে সোসাইটির যে এক একজনের 10টা গ্রুপ বা 15টা গ্রুপ আছে তাদের মধ্যে তারাও সেটা আলোচনা করলো, প্রত্যেক মাসে মিটিং হলো, মিটিং এর মধ্যে এইভাবে আর কি। মান্টুদি, আমাদের মানসীর সভানেত্রী, সরাসরি মান্টুদির কাছে একটা প্রশ্ন আমার আছে। মান্টুদি, আপনার এই মানসীর সদস্যদের মধ্যে কারো কাছ থেকে কথাবার্তা হচ্ছিল, যে কথাটা হচ্ছিল যে প্রত্যেকটা এলাকাতে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, অন্যান্য ব্যাংকের গ্রুপ আছে, আমাদের সংঘ সমবায়ের গ্রুপ আছে বিভিন্ন জায়গায়। তো যে অভিযোগটা প্রায় শোনা যায় যে ওইসব জায়গাতে অনেক সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়, হাঁস মুরগি পাওয়া যায়, কি ছাগলের বাচ্চা পাওয়া যায়, কিংবা এইসব নানান সুবিধা বলে নারকেলের চারাও পাওয়া যায়। তো আমাদের মেয়েরা তো কেউই এসব কিছু পায় না। তো এটা একটা প্রশ্ন যে এত কিছু না পাওয়া, হাঁস মুরগিও পায় না, তারপরেও এতগুলো মেয়ে গ্রুপ করে কিসের আগ্রহে? এইটা যদি আপনি বলেন, রহস্যটা কি? প্রথমেই বলি, ওরা মানে পঞ্চায়েত গোষ্ঠীতে সবাই অনেক মেয়েই করে, গ্রুপ করে, ওখান থেকে
এবার ওই প্রশ্নটা আসে যে হাঁস মুরগি ছাগল বাচ্চা এগুলো সবাই ওরা পাচ্ছে, আমরা কেন পাই না? তখন বলা হলো ঠিক আছে, ওরা ছাগল বাচ্চা হাঁস মুরগি সবই পায়, ঠিক আছে, ওদের কি কোনো ওয়েলফেয়ার ফান্ড আছে? তখন বলে যে না, ওয়েলফেয়ার ফান্ড নেই, কিন্তু আমাদের একটা ওয়েলফেয়ার ফান্ড আছে, যাতে এই আমাদের যে গোষ্ঠীর মহিলারা আছে সবাই মোটামুটি বেশিরভাগই দুস্থ বা মধ্যবিত্ত, কোনো তো বিশাল বড় বাড়ির বইয়েরা গোষ্ঠী করতে আসবে না, তাদের কি দরকার, প্রয়োজন নেই কোনো লোনের। আমাদের তো দুস্থ মানুষদের প্রয়োজন আছে লোনের, লোন নেওয়ার, সেখান থেকে কোনো কিছু ভালো কাজ করে আর্থিক স্বাবলম্বী হওয়া, সেই হিসাবে এই গোষ্ঠী করা। তখন যেই ওয়েলফেয়ার ফান্ডটা আমাদের হয়েছে সেইখানে আমাদের প্রত্যেক বছর 40 টাকা করে দেয়া হয়। এমনি মানে মেয়েরা প্রত্যেকেই দেয়? হ্যাঁ, প্রত্যেকে, লোনই হোক আর নন লোনই হোক, 40 টাকা করে দেয়। আর যদি কেউ লোন নিয়ে থাকে, মানে 30,000 টাকা পর্যন্ত লোন নিলে সে 40 টাকা বিমা দেয় আমাদের। আচ্ছা, 30,000-এর পর 50,000 টাকা নিলে 50 টাকা বিমা দেওয়া হয় 1 বছরের জন্য। আর 50,000 থেকে 1 লাখ নিলে 100 টাকা দেওয়া হয়। 40-এর পরে আরো 50 না 40-এর বদলে 50? 40-এর বদলে 50। আর যদি 50,000 থেকে 1 লাখ হলে 100 টাকা, 1 লাখ থেকে 2 লাখ টাকা হলে 200 টাকা। 200 টাকা। এবার যদি কেউ 2 বছরের জন্য নেয় 200 টাকা নিয়ে নেওয়া। তো মেয়েরা আপত্তি করে না যে এত টাকা আমার কেটে দিচ্ছে? হ্যাঁ, আপত্তি প্রথমে করছিল, কিন্তু এ থেকে অনেকেই উপকৃত হয়েছে। উপকৃত হয়েছে বলতে, এমনি কোনো গ্রুপ যদি লোন নিয়ে তাদের যদি কেউ বাড়ির মেম্বার যদি মারা যায়, স্বামী মারা যায় বা নিজে যদি মারা যায়, সেইখানটা তো প্রচুর ঋণই হয়ে যায়, গ্রুপটাই ভেঙে যাবার মতো হয়ে যায়, লোনটা শোধ হবে কি? শোধ হচ্ছে না। সেই হিসাবে আমাদের যে সদস্য আছে তিনি মারা গেলেন 25,000 টাকা দেওয়া হয় নর্মাল ডেথ হলে, আর যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় 1 লাখ টাকা দেওয়া হয়, আর যদি হাজবেন্ড ডেথ হয় তাহলে 10,000 টাকা দেওয়া হয়, আর এমনি মেয়ে হলে মানে স্বামী যদি মারা যায় 10,000 তাহলে টাকা সেই মহিলাকে ওই ফান্ড থেকে 10,000 টাকা দেওয়া হয়। যেমন আমার ক্ষেত্রে আমি পেয়েছি, কিছুদিন হলো পেয়েছি। আচ্ছা, পেয়েছি বলতে 10,000 টাকা এমন কিছু ব্যাপার নয় বড় বড় মানুষদের ক্ষেত্রে, কিন্তু আমাদের মতো গরিব মহিলার ক্ষেত্রে অনেকটাই টাকা এককালীন পাওয়া, মানে ছেলেটার একটু পড়াশোনা, সেটাও তো একটা পাওয়া। আমরা 40 টাকার বিনিময়ে যদি পেয়ে থাকি। আমার লোন ছিল না, লোন থাকলে হয়তো লোনটা রিমুভ হয়ে যেত ওটা, কিন্তু আমার লোন ছিল না বলে আমি 10,000 রিমুভ এই ক্ষেত্রে হতো না, হাজবেন্ড মারা গেলে খেতে হতো না, কিন্তু যদি আমি লোন নিয়ে যদি কোনো সদস্য মারা যায় তার লোনটা কে শোধ করবে? লোনটা কে শোধ করবে? যদি 1 লাখ টাকা, আমাদের এই রিসেন্ট হয়েছিল খামারগাছিতে, উনি 2 লাখ টাকা বোধহয় লোন নিয়েছিল, 2টো কি 3টে কিস্তি দিয়েছেন, তারপর আর দিতে পারেন, মানে তারপরই মারা গেছে, সেই লোনটা পুরোটাই মুকুট হয়ে গেছে। তাহলে অভিজিৎ বাবু, আমার আপনাকে যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমি জানলাম যে হুগলি জেলার এসএইচজি মুভমেন্টে একটা ওয়েলফেয়ার ফান্ড ম্যানেজ করে এসএইচজি মেয়েরা, এই বিষয়টা আমাকে একটু জানান যে এই ফান্ডটা কি, কিভাবে ম্যানেজ করে? স্যার যে প্রশ্নটা করলেন সেটা ছিল যে আমাদের এখানে যে ওয়েলফেয়ার ফান্ড যেটা চলছে, সেই ওয়েলফেয়ার ফান্ডের শুরুটা কীভাবে হয়েছিল। তাই এটা প্রথমে বলি, প্রথমে আমাদের যেটা হয় সেটা হচ্ছে মানসিক ফেডারেশন যখন কাজ করে তখন আমরা তাদের কী কী কাজ দেবো সেটা নিয়ে একটা চিন্তাভাবনা ছিল। এই সময় আমাদের ব্যাংকের সিও ছিলেন সুজন সরকার মহাশয়, উনি বর্তমানে এখন স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এমডি। তা সুজন স্যার তখন চিন্তাভাবনা করে দেখলেন যে উনি এসেছিলেন নদিয়া থেকে, মানে নদিয়া ডিসিসিবি থেকে। উনি ওখানকার একটা যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা নিলেন যে মহিলাদের যারা লোন নিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপগুলো ডিসওরিয়েন্টেড হয়ে যায় বা একেবারে বন্ধ হয়ে যায়। তার বড় একটা কারণ, গ্রুপের মধ্যে কোনো একজন মহিলা যিনি লোন নিয়েছেন তিনি যখন মারা যান তখন বাড়ির লোকেরা সেই টাকাটা শোধ করার দিকে ভীষণ একটা অনীহা প্রকাশ করে, অনেক ক্ষেত্রে টাকাটা উদ্ধার হয়। যার ফলে যদি লোনটা গ্রুপে থাকে 7 জনে, এই একজনের লোনটা অনাদায়ী হয়ে যাওয়ার জন্য গোটা গ্রুপটার মধ্যে একটা কি বলবো, একটা স্লকনেস এসে যায়, তারা অন্যেরাও শোধ করতে চায় না, এই ব্যাপারটা এসে যায়। এইটাকে মিটিগেট করার জন্য স্যার ঠিক করলেন যে আমরা যদি একটা টাইপ অফ ইন্স্যুরেন্স বা একটা ওয়েলফেয়ার ফান্ড, ফার্স্টে ইন্স্যুরেন্স কথা বলা হয়নি, বলা হয়েছিল ওয়েলফেয়ার ফান্ড। এই ওয়েলফেয়ার ফান্ড যদি ক্রিয়েট করা যায়, যে সেখান থেকে আমরা এদের এই টাকাটা আমরা যাতে তাদের মুকুব করে দিতে পারি বা তাদের একটা ফ্যামিলিতে হেল্প করতে পারি। তা আমরা প্রথমে ইন্স্যুরেন্স কথাটা নিতে পারিনি বা কথাটা বলা হয়নি। একটা বড় কারণ হচ্ছে ব্যাংক ইন্স্যুরেন্স বিজনেস করতে পারে, ব্যাংক ক্যান ডু অনলি ওয়ান বিজনেস, দ্যাট ইজ ব্যাংকিং। তা সুতরাং আমরা তখন দেখলাম যে মানসিক যে সংগঠনটা আছে, আমরা মানসিক সংগঠনটাকে কাজে লাগিয়ে আমরা যদি এটা শুরু করতে পারি।
সেক্ষেত্রে আমরা মানুষের সংগঠনটাকে ব্যবহার করে এই প্ল্যাটফর্মটার উপরে নির্ভর করে আমরা এই ওয়েলফেয়ার ফান্ড একটা তৈরি করা হয়। এটা কীভাবে করলো যে প্রত্যেকটা এসএইচজি গ্রুপের মেম্বার বাৎসরিক একটা 40 টাকা একটা চাঁদা দিচ্ছে, আর যখন লোন নিচ্ছে লোনের কোয়ান্টাম বা পরিমাণের উপর নির্ভর করে একটা চার্জ বা একটা প্রিমিয়াম একটা ধার্য করা হয়। সেটা খুবই নমিনাল, এবং আমরা হিসেব করে তখনই দেখেছিলাম যে অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানি যে ব্যাপারে যে প্রিমিয়াম ধার্য করে তার তুলনায় আমাদের প্রিমিয়াম অনেক কম, এবং সেই রেটটা আমরা একটু পরে বলে দিচ্ছি, সেটা আপনাদের যখন জানতে চাইবে শেয়ার করবো। কিন্তু তাতেও আমরা দেখেছি আজকে আমাদের 5 বছর এই ওয়েলফেয়ার ফান্ডটা চলছে, এতে কিন্তু প্রত্যেক বছর আমরা যে প্রিমিয়ামটা আমরা পাই মানে এসএইচজি গ্রুপের কাছ থেকে সেটা থেকে আমাদের কিছু বেশিও থাকে, যার ফলে আমাদের বর্তমানে প্রায় আপনাদের এই ইনফরমেশনটা শেয়ার করাটা দরকার। 31 মার্চ আমি একটু আগে গিয়ে ইনফরমেশনটা দেখেও এলাম, 98 লক্ষ টাকা কিন্তু আমাদের এই এসএইচজি ওয়েলফেয়ার ফান্ডে এখনো রয়েছে। 31 মার্চ 2024 বর্তমান সেটা 1 কোটি টাকা মানে বিভিন্ন রকম যারা মারা গেছেন তাদের সমস্ত ক্ষতিপূরণ দেওয়ার পরেও এই ফান্ডটা আমাদের অ্যাকুমুলেট করেছে। এই ফান্ডটা কোথায় ইনভেস্টেড হয়? আমরা এই ইনভেস্টমেন্টে এটা করে রেখে দিয়েছি, আমরা টোটালটাই রেখে দিয়েছি একটা তার ডেজিগনেটেড অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের মধ্যেই এটা থাকে, এবং এইটা শুধুমাত্র এই অ্যাকাউন্টের টাকাটা শুধুমাত্র ব্যবহার করা যায় এই যখন ইঞ্জিন মারা আছেন তাদের এই বেনিফিটের জন্য বা তাদের ক্লেমটা দেওয়ার জন্য, এবং সেটা তার হাতে ডাইরেক্ট দেওয়া হয় না। এই সিস্টেমটা বলে দিই, এসএইচজি গ্রুপের যারা আমাদের এখানে ধাত্রী আছেন তাদের কাছ থেকে যে পেপারসপত্র ব্রাঞ্চে গেল, ব্রাঞ্চে ম্যানেজার সেখান থেকে চেকিং করলেন, সঙ্গে যদি ভ্যালিডেটেড হয় সেখানে হেড অফিস লেভেলও আবার একটা আলাদা চেকিং প্রক্রিয়া থ্রু দিয়ে গিয়ে যখন ক্লেমটা সেটেল হলো, সেটেলমেন্টের টাকাটা চলে যায় সমস্ত ব্রাঞ্চে। ব্রাঞ্চ সেই পার্টিকুলার সেই গ্রুপকে সেই টাকাটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। যদি সেই মেম্বারের লোন থাকে, লোনের সাথে ফার্স্টে অ্যাডজাস্টমেন্ট হবে। কিছু ক্ষেত্রে আমাদের এই স্কিমের মধ্যে এমনও আছে যে মেম্বার শুধু যে লোন নিলেই সাথে তার লোনটা হবে তা নেই। যদি কেউ লোন না নিয়ে থাকে, অনেক এসএইচজি গ্রুপের মহিলা আছেন তারা লোন নিতে চান না বা লোন দেন না, তারা শুধু ডিপোজিটের মাসিক যে 100 টাকা বা 200 টাকা সেটা জমা করে, সেক্ষেত্রে তারও যদি কিছু একটা হয় সেক্ষেত্রেও আমাদের এখানে এটা ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যাচ্ছে, যেটা বর্তমানে 25,000